This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH এলাম ঠোটকাটা স্পেশাল নিয়ে আপনাদের আরো একবার স্বাগত জানাই। তাকান আমাদের বিগ বলের দিকে। ইনফরমেশন ওয়ার্ল্ড টপ 10 ব্রেকিং দেখাবো আপনাদের। প্রথমেই 1 নম্বর ব্রেকিং, স্পাইডার্স ওয়েবের কায়দায় রাইজিং লায়ন। ইউক্রেন যে কায়দায় রাশিয়ার ভেতরে ঢুকে স্পাইডার্স ওয়েব, সেই হামলা অপারেশন স্পাইডার্স ওয়েব এবার ইরানের ওপর সেই হামলা চালালো। প্রায় একই রকম কায়দায় হামলা চালালো ইসরায়েল, যার নাম রাইজিং লায়ন। 2 নম্বর ব্রেকিং, যুদ্ধে মাতলো ইসরায়েল ইরান। তার মানে পৃথিবীর আরো একটা অংশে শুরু হয়ে গেল যুদ্ধ। সত্যি এখন অর্ধেক পৃথিবী যুদ্ধে মেতে। 3 নম্বর ব্রেকিং, তেহরানের পরমাণু কেন্দ্রে হামলা ইসরায়েলের। তেহরান তার পরমাণু কেন্দ্রে হামলা ইসরায়েলের। 4 নম্বর ব্রেকিং, নিহত ইরানের অন্তত 6 পরমাণু বিজ্ঞানী। এটা লেটেস্ট আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানাচ্ছে, নিহত ইরানের অন্তত 6 পরমাণু বিজ্ঞানী। 5 নম্বর ব্রেকিং কি আছে, হামলায় নিহত ইরানের সেনাপ্রধান। হামলায় নিহত ইরানের সেনাপ্রধান। 6 নম্বর ব্রেকিং, ইসরায়েলকে চরম শিক্ষা দেওয়ার হুমকি ইরানের। ইসরায়েলকে চরম শিক্ষা দেওয়ার হুমকি ইরানের। ইরান দমছে না, অন্তত এখনো পর্যন্ত দমার কোনো ইঙ্গিত নেই। 7 নম্বর ব্রেকিং দেখাবো আপনাদের, ইরানকে সতর্কবার্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। কি বলে সতর্ক করলেন তিনি, দেখাবো 8 নম্বরে। কি বলে সতর্ক করেছেন, পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি সই করার জন্য আবার চাপ। 60 দিন আগে চাপ দেওয়া হয়েছিল, আজকে 61তম দিন আবার চাপ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিটিবিটি, নিউক্লিয়ার অস্ত্র গবেষণা এবং পরমাণু অস্ত্র তৈরি করার যে সামগ্রী গবেষণা, সেটা বন্ধ করতে হবে এবং উচ্চাসা বন্ধ করতে হবে এবং চুক্তি সই করতে হবে। 9 নম্বর, পরের হামলায় না হলে কিছুই থাকবে না, এটা ট্রাম্প বলেছেন। অর্থাৎ কোথাও একটা প্রচ্ছন্ন হুঁশিয়ারি আছে এটার মধ্যেই। 10 নম্বর ব্রেকিং দেখাবো আপনাদের, ভবিষ্যৎ আরও ভয়াবহ। ট্রাম্প, এটা বিশ্বের সর্বশক্তিধর দেশ, বলছে ভবিষ্যৎ ভয়াবহ। আপনাদের দেখালাম ডোনাল্ড ট্রাম্প এবং যে নতুন যুদ্ধ শুরু হলো সেই যুদ্ধ সংক্রান্ত টপ 10 ব্রেকিং। দেখুন, আমি বা আপনি যতই চাই, যুদ্ধ কিছুতেই চিতায় ওঠে না। কিছুতেই যুদ্ধ ব্যাপারটাকে কবরে পাঠানো যায় না, বরং যত দিন যাচ্ছে যুদ্ধ তত মারাত্মক হচ্ছে, তত বেড়েই চলেছে। এই মুহূর্তে সারা বিশ্বে 120টারও বেশি সশস্ত্র সংগ্রাম বা লড়াই চলছে। কোনোটা দুটো দেশের মধ্যে, কোনোটা আবার কোনো দেশের গৃহযুদ্ধ। সেটাও তো যুদ্ধ, হয় গৃহে কিংবা বাইরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটা বিশ্ব রেকর্ড। ইউএন বা রাষ্ট্রপুঞ্জের হিসেব কি বলছে, 2023 সালে সারা দুনিয়ায় যুদ্ধে নিহত হয়েছিলেন 33,443 জন, শুধুমাত্র যুদ্ধকে কেন্দ্র করে, যেটা 2022-এর তুলনায় 72% বেশি। মানে এই পরিসংখ্যানটা, যুদ্ধের ধাক্কায় ঘর হারিয়ে দেশ বা এলাকা ছাড়তে হয়েছে অন্তত 11 কোটি মানুষকে। ভাবুন একবার সংখ্যাটা, আবার বলছি, 11 কোটি। এসব তথ্য আপনাদের হয়তো অনেকেরই জানা, যারা এগুলো নিয়ে বিশেষত চর্চা করেন। বিভিন্ন দেশের নেতারাও জানেন, তারপরও যুদ্ধ থামে না, বরং তারাই যুদ্ধের ইঞ্জিনে নিত্য নৈমিত্তিকভাবে জ্বালানি জুগিয়ে যান। তাই যুদ্ধ আরও বেড়েই চলেছে। ভোর রাতে ইরানের অন্তত 8টি শহরে হামলা চালিয়েছে ইসরায়েলের শয়ে শয়ে বিমান। অপারেশন রাইজিং লায়ন এর পোশাকি নাম। গুপি বাঘার হাতে তালিতে আকাশ থেকে পড়া মন্ডা মিঠাই খেতে ব্যস্ত হয়ে পড়েছিল হাল্লা রাজার সেনা। তারা যুদ্ধে যায়নি, কিন্তু বাস্তব অনেক রূঢ়। এখন যুদ্ধ জড়িয়ে পরমাণুতে। যে ধরনের নিউক্লিয়ার প্র্যাকটিস করছিল বা ইরান যেভাবে নিউক্লিয়ার সাপ্লাই চেন তৈরি করছিল, সেটা কিন্তু ভয়ঙ্কর। এবং সেই প্র্যাকটিসটা বন্ধ করার জন্য তাদের অর্গানিক ভাবে অ্যাটাক করা যেত,
কিন্তু যেহেতু নিউক্লিয়ার বেসে অ্যাটাক করা হলো। স্ট্র্যাটেজিক বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায়, যার কথা এক্ষুনি শুনছিলেন, তিনি যা বলছেন ঠিক সেটাই বলছেন ভারতে ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার। Iranians have accelerated their activity in the context of assembling a warhead, a nuclear weapon, okay, with the enriched uranium that they had and with the ballistic missiles they have developed. Now, of course, this is preemptive. ইসরায়েলের আক্রমণের চেহারাটা দেখলেও সেটাই বোঝা যাচ্ছে। আপনাদের একটু বিস্তারে জানাই, সবিস্তারে জানাই। তেহরানে সেনা দফতরের পাশাপাশি আশপাশের বিভিন্ন সেনাঘাঁটি, তেহরানের কাছে পারচিন পরমাণু গবেষণা কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরানের উত্তর পশ্চিমে তাবরিজ শহর, যেখানে একটা পরমাণু গবেষণা কেন্দ্র এবং দুটি সামরিক ঘাঁটি আছে, সেখানেও হামলা হয়েছে। দক্ষিণ পূর্ব তেহরান থেকে 220 কিলোমিটার দূরে নাতানজ ইউরেনিয়াম কেন্দ্রে এখানেও হামলা হয়েছে। এটা ভয়ঙ্কর হামলা। এটি ইরানের বৃহত্তম ইউরেনিয়াম কেন্দ্র। হামলা হয়েছে তেহরানের দক্ষিণে ইস্পাহান শহরে, তেহরানের দক্ষিণ পশ্চিমে আরাক শহর এবং পশ্চিমে কেরমানশাহ শহরে, সেখানেও হামলা হয়েছে। ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন অন্তত 6 জন পরমাণু বিজ্ঞানী। রাইজিং লায়ন, ইরান যাতে পরমাণু শক্তিধর রাষ্ট্র হয়ে উঠতে না পারে তার জন্য অনেক বছর ধরে মরিয়া আমেরিকা বারবার চাপ দিয়েছে, তারা সিটিবিটি সই করতেই হবে। তাহলে এই হামলার পিছনে কি এবার আমেরিকার হাত? জল্পনা শুরু হয়ে গেছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি যেভাবে মন্তব্য করছেন তাতে সেই জল্পনায় আরও ইন্ধন জুগিয়েছে। তিনি সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, চুক্তিতে আসার জন্য ইরানকে অনেক সময় দিয়েছি। ল্যাঙ্গুয়েজটা দেখুন, সিটিবিটি চুক্তি, চুক্তিতে আসার জন্য ইরানকে অনেক সময় দিয়েছি। কোন চুক্তির কথা বলা হচ্ছে? পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তি। কঠোর ভাষায় ওদের বলেছিলাম এই চুক্তিটা সেরে ফেলুন, কিন্তু ওরা করেনি। ওদের বলেছিলাম কতটা খারাপ হতে পারে ভাবতেও পারছেন না। আমেরিকার হাতে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র আছে। ইসরায়েলেরও অনেক শক্তি, ওরা কিভাবে সেটা ব্যবহার করতে হয় সেটাও জানে। আরও ভয়ঙ্কর হামলার পরিকল্পনা হয়ে গিয়েছে। অবস্থা আরও খারাপ হবে। ইরান চুক্তিটা করে ফেলুক, নচেত ওরা শেষ হয়ে যাবে। এখনো বলছি, এই সেন্টেন্সগুলো দেখুন। ডোনাল্ড ট্রাম্প লিখছেন, জাস্ট ডু ইট বিফোর ইট ইজ টু লেট, গড ব্লেস ইউ। এখানে শেষ করেননি তিনি, আবার লিখেছেন, আগেরটা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট, আবার লিখেছেন, তারপর আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কি লিখেছেন? 2 মাস আগে ইরানকে চুক্তির জন্য 60 দিন 60 ডেজ সময় বেঁধে দিয়েছিলাম। আজ 61তম দিন, মানে ডেডলাইন পার। কি করতে হবে বলে দিয়েছিলাম, ইরান করেনি। ওদের জন্য দ্বিতীয় সুযোগ। একটি মার্কিন টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইসরায়েলের হামলার কথা তিনি আগে থেকেই জানতেন। হয়তো জানতো আরো অনেকেই, হয়তো অনেকে জানতো। ওয়ার রেডারের ছবিটা আপনাদের দেখাবো। দেখুন হামলার আগে কিভাবে ইরানের আকাশ সীমা একেবারে ফাঁকা করে ফেলা হচ্ছে। এবার সব থেকে বড় প্রশ্ন, এটা তো একটা জাংচার, একটা সন্ধিক্ষণ। ইরান পাল্টা হামলা চালিয়েছে, কিন্তু তারা কি আরো ভয়ঙ্কর হামলা চালাবে? কোন পথে হাঁটবে ইরান? বদলা নাকি সারেন্ডার, আত্মসমর্পণ? পাল্টা ড্রোন হামলার চেষ্টা করেছিল ইরান, কিন্তু জর্ডান এবং ইসরায়েল, দুই বন্ধু দেশ, সেই হামলা ঠেকিয়ে দেয়। এবার তেহরানের জামকারান মসজিদের মাথায় লাল পতাকা। আবার বলছি, তেহরানের জামকারান মসজিদের মাথায় লাগানো রয়েছে লাল পতাকা। বলুন তো এটা কিসের সংকেত? এটা না দমার না ঝোঁকার বার্তা, এটা যুদ্ধের বার্তা। আচ্ছা, এসব দেখে শুনে আপনাদের কি মনে হচ্ছে বলুন তো? তৃতীয় বিশ্বযুদ্ধ মানে থার্ড ওয়ার্ল্ড ওয়ার, সেটা কি ঘনিয়ে আসছে? সেটা কি অনিবার্য? বাংলার রাজনীতির অবশ্য সেসব নিয়ে কোনো হেলদোল নেই। বাংলার ভোটের মাঠ এখন মেতে তুলসী যুদ্ধে। তুলসী ছোট্টখাট্ট একটা গাছ,
কিন্তু বিপুল ভেষজ গুণে সমৃদ্ধ। পরিবেশের দূষণ কমাতেও খুব কাজের তুলসী গাছ। হিন্দুদের বাড়িতে বাড়িতে দেখা যায় তুলসী গাছ। শালগ্রাম শিলার পুজোয় তুলসী লাগবেই লাগবে। নারায়ণ বা বিষ্ণুর মাথায় ঠাঁই পেয়েছেন তুলসী। মৃত্যুর পর হিন্দুরা মৃতদেহের চোখের ওপর দেখবেন চন্দন আর তুলসী পাতা দেয়। ধর্ম হোক বা বিজ্ঞান হোক, জনপ্রিয় তুলসী এখন বাংলার ভোটের ময়দানে। গতকাল তুলসী গাছ দেখা গেল শুভেন্দু অধিকারীর মাথায়, সুকান্ত মজুমদারের কোলে। বিধানসভার যে 2 নম্বর গেট, যেখান থেকে বিধায়করা যাতায়াত করেন, সেই 2 নম্বর গেটে আজকে সকাল থেকে বিধানসভায় যে সমস্ত গাড়ি ঢুকছে প্রত্যেকটি গাড়িতে কিন্তু নজিরবিহীনভাবেই তল্লাশি চলছে। এবং সাম্প্রতিককালে বিধানসভায় এরকমভাবে গাড়ি ঘিরে কোনো তল্লাশি হয়েছে কিনা তাকেও মনে করতে পারছেন না। আমরা দেখতে পাচ্ছি যে টর্চ এবং অন্যান্য যে সরঞ্জাম রয়েছে চেকিংয়ের জন্য, তল্লাশির জন্য, প্রত্যেকটি গাড়ির যে পিছনের অংশ, ডিকি, সেগুলোও প্রত্যেকটি খোলা হচ্ছে এবং তারপর সেগুলো ঢুকতে দেওয়া হচ্ছে। বিধানসভার যে নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারা যেমন রয়েছেন, তার পাশাপাশি কলকাতা পুলিশের যারা দায়িত্বপ্রাপ্ত কর্মী আধিকারিক তারাও এই তল্লাশিতে তাদেরকে সাহায্য করছেন। যদিও বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তুলসী গাছ নিয়ে কেউ ঢুকছেন কিনা সেটা দেখতেই নাকি এই তল্লাশি অভিযান। আর যদি নিরাপত্তার বিষয়ই থাকতো তাহলে যেদিন থেকে সেশন শুরু হলো সেদিন থেকেই এটা করা উচিত ছিল। আজকে সকাল থেকে হঠাৎ হলো কেন? কারণ গতকাল আমরা মা তুলসী গাছ নিয়ে, মা তুলসীকে নিয়ে আমরা প্রতিবাদ করেছি। চৈতন্যদেবের মাটিতে গতকাল মমতার পুলিশের সামনে এক বিধর্মী মা তুলসীকে তুলে ফেলে দিয়েছে। রবীন্দ্রনগর থানা খালি পায়ে হাঁটছেন। সাত্বিকতার সঙ্গে মা তুলসীর অপমান সইবে না হিন্দুস্তান। দেয়াল লিখন স্পষ্ট। কলকাতার মানুষ ভাবছিল যে মুর্শিদাবাদটা অনেক দূরে, আমাদের কিছু হবে না। এখন মুর্শিদাবাদ থেকে কলকাতার দুয়ারে এসে কড়া নাড়ছে। আপনি অপেক্ষা করুন, আর কয়েক বছর যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকে বাই চান্স, তাহলে পরে দেখতে পাবেন কলকাতার রাস্তায় গ্রেট ক্যালকাটা কিলিংসের স্মৃতি ফিরে আসবে। যদিও বিধানসভা কর্তৃপক্ষই গোটা বিষয়টি উড়িয়ে দিয়েছে, তাদের বক্তব্য যে প্রয়োজন মনে করা হয়েছে সেই জন্যেই এইভাবে তল্লাশি অভিযান চলছে। তুলসী আমি কিছু জানি না। তুলসী বাড়িতে সবাই, যারা হিন্দুদের বাড়িতে সবার একটা করে তুলসী মঞ্চ থাকতে পারে। বিধানসভায় তুলসী মঞ্চ টঞ্চের কোনো জায়গা নেই। বিধানসভাটা তো তুলসী গাছের জন্যও না, আর ঈদের নামাজ পড়ার জন্যও না, কুরবানি করার জন্যও না। বিধানসভাটা হচ্ছে আগস্ট হাউস। এখানে সংবিধান মেনে স্পিকারের আন্ডারে এখানে আমাদেরকে সবাইকেই স্পিকারকে সম্মান দিয়ে চলতে হয়। ভয় পাচ্ছি, ভয় পাচ্ছে, থরথর করে কাঁপছে মমতার স্পিকার। সেই জন্য তো বলেছে লিমিটলেস অপোজিশন লিডার। হ্যাঁ, বিজেপির অপোজিশন লিডার লিমিটলেসই হয়, কারণ আপনি লিমিটলেস অসভ্য। তুলসী গাছ খুঁজতে বিধানসভায় গাড়ি খোঁজার তত্ত্ব উড়িয়ে দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কিন্তু অগ্নিমিত্রা পালের প্রশ্নটাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নিরাপত্তার কারণে যদি এটা হয় তাহলে আগে হয়নি কেন? রবীন্দ্রনগরের অশান্তির পর তুলসী গাছকে প্রতিবাদের সব থেকে বড় প্রতীক বানিয়ে ফেলেছেন এ রাজ্যের বিজেপি নেতারা। গতকাল একসঙ্গে ফ্রন্ট ফুটে দেখা গিয়েছিল শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারকে। রবীন্দ্রনগরে আমাদের হিন্দুদের মন্দিরের সামনে থাকা তুলসী মঞ্চকে এক বিধর্মী জিহাদি মমতা পুলিশের সামনে তুলে ফেলে দিয়ে তুলসী মাতার অপমান করেছেন। পুলিশ সাদা রুমাল দেখাচ্ছে দাঙ্গাকারীদেরকে। শ্বশুর হয় নাকি না জামাই হয় বাড়ি? তুলসী গাছ উৎপাদিত করেছে, মাতা তুলসীকে উৎপাদিত করেছে। তার বিজেপির সরকার 26-এ তৈরি হওয়ার পরে এমন অবস্থা করা হবে, সে নিজে জেলে বসে বসে তার প্রত্যেকটা চুল নিজে টেনে টেনে উপড়বে। মহেশতলার উদ্দেশ্যে রওনা হচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অধিকারী তিনি কিন্তু খালি পায়ে হাঁটছেন, মাথায় আর তুলসী মঞ্চ তিনি নিয়ে যাচ্ছেন।
তুলসী মঞ্চ মাথায় নিয়ে রাজভবনের কাছাকাছি পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারীরা। এখানে আড়াআড়ি প্রিজন ভ্যান দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এবং সেই প্রিজন ভ্যানের ওপারে রয়েছে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের কনভয়। তলায় পুলিশ বাধা দেওয়ার পর সেই বাধা টপকে সুকান্ত মজুমদার কি হেঁটেই যাবেন? আর বিজেপি সূত্রে কিন্তু তেমনটা খবর যে সুকান্ত মজুমদার হেঁটেই যাওয়ার পরিকল্পনা নিয়েছেন। যে পুলিশের মা বোনেরা গালি খাচ্ছে, যে পুলিশ মার খাচ্ছে জিহাদিদের হাতে, সেই পুলিশ বিজেপিকে আটকানোর জন্য যে পুরুষত্ব দেখায়, সেই পুরুষত্ব, সেই পরাক্রম জিহাদিদেরকে আটকানোর ক্ষেত্রে দেখায় না কেন? তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় না করা আছে যে জিহাদিদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে না? অ্যাকশনের ছবিটা দেখাতে বলবো, এই অ্যাকশনের ছবিটা দেখাতে বলবো যেখানে রীতিমতো পুলিশের সঙ্গে ব্যারিকেড বিজেপি টানাপোড়েন চলছে। হাত উঁচু করতে বলবো একটু দীপঙ্করকে, হাতটা উঁচু করে সমস্ত গার্ডরেল তুলে ফেলা হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের তরফে। এখানে বিজেপি কর্মী সমর্থকদের তোলা হয়েছে, গাড়িতে তোলা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, গতকাল কোথায় ছিলেন? গতকাল কেন কারফিউ জারি করা হলো না সেখানে? আর পুলিশ কেন বলছিল যে আমরা পারছি না? পুলিশ সাদা রুমাল দেখাচ্ছে দাঙ্গাকারীদেরকে। শ্বশুর হয় নাকি, না জামাই হয় বাড়ির? পুলিশ নিজেদের বউ মেয়েকে বাঁচাতে পারছে না, নিজের মায়ের নামে গালি খাচ্ছে, খিস্তি খাচ্ছে, আবার মারও খাচ্ছে। এই পুলিশ দিয়ে কি হবে? নপুংসক পুলিশ, এটা সোহরাবর্দীর পুলিশে পরিণত হয়েছে 1946-এ। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, মহিলা মোর্চার নেত্রী ফাল্গুনী পাত্র সকলেই প্রিজন ভ্যান থেকে কর্মী সমর্থকদের নামানোর চেষ্টা করছেন। যা ইচ্ছে তাই করছেন। যদি এই পুলিশ আমাদেরকে এদিকে যেতে না দেয় তাহলে মুখ্যমন্ত্রীর কাছে আমরা যাব। মুখ্যমন্ত্রীর কাছে কি আমরা এটা হ্যান্ড ওভার করবো খবর নিয়ে? যদি নবান্নে হয় নবান্নে যাব, যদি বিধানসভা হয় বিধানসভায় যাব, আর নাহলে ওনার বাড়িতে যাব কালীঘাটে। কালীঘাটে চলুন, আচ্ছা, বিজেপির এই তুলসী কৌশলে কি বিপাকে পড়েছে তৃণমূল? তুলসী সম্পর্কে স্পিকটি নট তৃণমূলের নেতারা। তৃণমূলের কি এখন তুলসী পাতাকে বিছুটি পাতার মতো লাগছে নাকি? চারদিকে এত প্রাণহানি, এত হানাহানি, এত যুদ্ধ, এত রক্ত, আতঙ্ক, হানাহানি, এটা মানা যায়? না, যায় না। কিন্তু যা বাস্তব তাকে মন না চাইলেও মানতেই হয়, উপায় নেই। কিন্তু মানতে পারছেন না উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের সেই ছেলেটির মা, যিনি এখনো জানতেই পারলেন না তার সন্তান কোথায়, খোকা কোথায় গেল, কি হলো তার। কি নিয়ে কথা বলছি আশা করি এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন। উল্টো করে ঝুলিয়ে মার, ইলেকট্রিক শক নাবালককে। এবার মনে পড়ছে সেটাও কিন্তু সেই আকরা সন্তোষপুরের ঘটনা। আকরা সন্তোষপুরের সেই ভয়ঙ্কর ছবিগুলো আবার চোখের সামনে ভেসে উঠছে। হাজারো ঘটনার ভিড়ে, এদিকে যুদ্ধ, ওখানে যুদ্ধ, এখানে সংঘর্ষ বিরতি, এই রকম অবস্থার মধ্যে এই ছেলেটার কথা আমরা কিন্তু ভুলিনি। এবং মা, তিনি কি কখনো ভুলতে পারেন? বুক ফেটে যাচ্ছে না এই যন্ত্রণায়, এই মায়ের চিৎকার শুনে, আর্তনাদ শুনে? মায়ের আরতি বলুন, দাবি বলুন, একটাই, ছেলেটার একটা খোঁজ দিক পুলিশ, কোথায় গেল আমার খোকা। কিন্তু প্রশাসন কিছুই বলছে না। কি অবস্থায় আছে ছেলেটা? বেঁচে আছে তো? 15 দিন পর কোনো উত্তর নেই কারো কাছে। সবাই কেন চুপচাপ, যেন কিছুই হয়নি। মামলাটাও যেন ঠান্ডা ঘরে চলে যাওয়ার জোগাড়। কিন্তু পরিবার, বিশেষ করে মা, তিনি কি মুখ বুজে থাকতে পারেন? তিনি বলছেন জাস্টিস চাই, বিচার চাই। স্লোগান উঠছে উই ওয়ান্ট জাস্টিস। এই ছবি ভোলা সম্ভব নয় কখনো। স্রেফ চোর সন্দেহে যেভাবে মারা হয় ক্লাস 7-এর পড়ুয়া ওই নাবালককে, তা দেখে শিউরে উঠেছেন সবাই। কিন্তু এতগুলো দিন পেরিয়ে গেল, কোথায় সে? এর উত্তর কার কাছে আছে? পুলিশ। নাবালকের মা তাদের কাছেই জবাব চেয়েছেন। কিছু অন্তত জানাক পুলিশ। কোন সূত্রই কি পাননি তদন্তকারীরা? প্রশ্ন পরিবারের। আমাকে কিচ্ছু খবর দিচ্ছে না বাবা। থানার সামনে শুয়ে পড়ছেন কেন? শুয়ে পড়ছে আমার ছেলের জন্য। আমাকে একটা খবর দিতে হবে। আমার ছেলে কোথায় আছে, কোথায় না, মৃত আছে না জিন্দা আছে। একজন মা
তার ছেলে আদৌ বেঁচে আছে কিনা সেটা জানতে ছটফট করছেন। দিনের পর দিন এক অবস্থা, পুলিশ প্রশাসন কি দেখতে পায় না, বুঝতে পারছে না এই যন্ত্রণা? ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে মারধরে অভিযুক্ত ওই কারখানার মালিক শাহেন শাহকে। তার সঙ্গীরাও ধরা পড়েছে। চলছে দিনের পর দিন জেরা। প্রত্যেক অভিযুক্তর দাবি প্রায় এক, মেরে ধরে নাকি ছেড়ে দেওয়া হয় ওই কিশোরকে। কিন্তু তারপর সে কোথায় গেল? হাওয়ায় মিলিয়ে গেছে নাকি মাটিতে মিশে গেছে? আস্ত একটা মানুষ ছিল থেকে নেই হয়ে গেল, এটা হতে পারে? বিচার চেয়ে স্লোগান উঠেছে, পোস্টার হাতে পথে ওই নাবালকের গ্রামের মানুষজন, তার পরিবারও পথে। বিচার চেয়ে সুর চড়ছে, কিন্তু পাওয়া যাবে তো? গেলে আর কবে, কতদিনে? আশ্চর্যের কথাটা কি জানেন? প্রশাসনের একেবারে ভিতরের লোকজন যারা, মানে যারা প্রশাসনিক সিটে বা আসনে বসে আছেন, তাদেরও আজকাল এই বাংলায় বিচার বা সুবিচার চেয়ে বলতে হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস। খোদ শাসক দলেরই পঞ্চায়েত প্রধানকে যদি বিচার চাই বলে গলা চড়াতে হয়, তাহলে কি বলবেন বলুন তো? ঠিক এই কাণ্ডটাই হয়েছে জলপাইগুড়ি সদর ব্লকে। বিষয়টা তৃণমূলের ঘরের অশান্তির। থানায় ছুটছেন অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান। অভিযোগ, তার শৈশবুদ জাল করে, মানে নকল করে নাকি ভুয়ো সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। তিনি আদপে সই করেননি, অথচ প্রায় 2 কোটি টাকার জমি লেনদেন হয়ে গেছে। কি করে 2 কোটি টাকার? একবার অ্যামাউন্টটা ভাবুন। জানা নেই কে করেছে, এটা জেনে ফেলেছেন প্রধান। এই ওয়ারিশটার মধ্যে যে সিগনেচারটা আছে, সেই সিগনেচারটা আমার নয় এবং সেখানে কোনো মেমো নাম্বার নেই, কিন্তু প্যাড আমাদের, অফিসিয়াল প্যাড, সই আছে। তো এটা তো কেউ না কেউ যুক্ত আছে। যখন এটা নিয়ে জমি নিয়ে ঘাঁটতে দেখলাম, তখন দেখলাম যে আমাদেরই দলের একজন পঞ্চায়েত সদস্য সঞ্জিত কর্মকার, তিনি এবং তার ছেলে এই জমির লেনদেন করেন। আমার সইটা পুরোপুরি জাল করে একটা ভুয়ো সার্টিফিকেট দিয়ে সেই জমিগুলোকে বিক্রি করা হয়েছে। সার্টিফিকেট জালের তো কোনো প্রশ্নই নেই। ঠিক আছে, আমি তো এই বিষয়ে, আমি তো একজন তো পঞ্চায়েত বা আমি একজন সঞ্চালক অঞ্চলের, আমি প্রধান সাহেবের সাথে কথা বলে দেখছি। ওই জমির সাথে আমি কোনোদিন পাও দিই নাই, ওখানে যাইও নাই, আর আমার সাথে ওখানে কোনো সম্পর্ক নাই। হঠাৎ আপনার বিরুদ্ধে কেন এফআইআর করতে গেলেন? ষড়যন্ত্র এটা? এখন সেটা ধরেন কি হচ্ছে না হচ্ছে, আমি প্রধান সাহেবের সঙ্গে কথা না বলে আপনাদের কাছে বলতে পারছি না এটা ষড়যন্ত্র না কি। নৈহাটির বড় মায়ের মন্দিরে পুজো দিলেন অনুব্রত মণ্ডল। পুজো দিয়েই বীরভূমের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সূত্রের খবর, মাত্র 10 মিনিট মন্দিরে ছিলেন কেষ্ট। তার বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জন্য এই পুজো বলে সূত্রের খবর। মাটি মাফিয়াদের দৌরাত্ম্য, অবশেষে পদক্ষেপ প্রশাসনের। ডোমকলের কদমতলা এলাকায় মাটি মাফিয়াদের বিরুদ্ধে অভিযান। মাটি বোঝাই ট্রাক্টর ও পেলেটার বাজেয়াপ্ত পুলিশে, যদিও মাটি মাফিয়াদের ধরতে পারেনি পুলিশ। অভিযোগ, 3 ফসলি জমি থেকে মাটি কেটে চড়া দামে বিক্রি হচ্ছিল। অভিযান চলবে, হুঁশিয়ারি বিএলআরও। সিভিক ভলান্টিয়ারের হাত পা বেঁধে মারধরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। উদয়নারায়ণপুরে পেরো থানার বাসন্তপুর বাজারের ঘটনা। মদ্যপ অবস্থায় তৃণমূল দলকে নিয়ে কটূক্তির অভিযোগ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। এরপরেই তাকে দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মারধরের ভিডিও সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। কর ফাঁকি দিয়ে লটারি টিকিট বিক্রির অভিযোগ, ধৃত 3। পূর্ব বর্ধমানের চকদিঘি মোড় এবং বামুনপাড়া মোড়ে দুর্নীতি দমন শাখা ও মেমারি থানার পুলিশের যৌথ অভিযান। বাজেয়াপ্ত 16,200 সরকারি অনুমোদনহীন লটারির টিকিট। অভিযোগ, যে টিকিটগুলি বিক্রি করা হচ্ছিল সেই কোম্পানির টিকিট পশ্চিমবঙ্গে বিক্রির অনুমোদন নেই। ডায়না নদীতে মৃত্যুর ঘটনার পর কড়া সতর্কতা। মূর্তি নদীতে যৌথ সতর্কতামূলক অভিযান বন দপ্তর ও মেটেলি থানার পুলিশের। কিছুদিন আগেই ডায়না নদীতে হরপা বানে তলিয়ে যায় 2 পড়ুয়া। এরপরই নড়ে চড়ে বসে প্রশাসন। ফারাক্কায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার যুবক। ভবানীপুরে ধৃত বশির শেখের থেকে 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার। কোথা থেকে কি উদ্দেশ্যে অস্ত্র আনা হচ্ছিল খতিয়ে দেখছে ফারাক্কা থানার পুলিশ। রেড ব্যাংক এবং দেবপাড়া চা বাগানের মাঝে 17 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। পিকআপ ভ্যানের করে বানারহাটের দিকে যাচ্ছিল 3 জন। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি। গুরুতর জখম 3 জনকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ধূপগুড়ি ট্রাফিক পুলিশের অভিনব উদ্যোগ। হাঁসফাঁস গরমে পথচারীদের জন্য ঠান্ডা জলের ব্যবস্থা। পথ চলতি সাধারণ মানুষকে খানিক স্বস্তি দিতে চৌপথি এলাকায় বিশেষ ক্যাম্পের আয়োজন করল ট্রাফিক পুলিশের আধিকারিকেরা।
MDH চানা মশলা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।